এক ঝলকেই দেখেন বিমানবন্দর অফ। এক ঝলকে মানে একটা শুধু তিনি 30 সেকেন্ডে কি যেন বলেছেন যে অত্যন্ত সিম্পল কথা বল, তোমরা রেডি থাকো আমি আসতেছি, এই কথাটুকু শুধু বলেছেন, এতে বিমানবন্দরে সতর্কবার্তা জারি করে দিয়েছে। সবার প্রিয় শেখ ফরিদ, শেখ ফরিদ ভাই আপনাকে স্বাগত জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনাকেও অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে দেখা যাচ্ছে সুন্দর লাগছে। যাই হোক, আমরা শেখ ফরিদ ভাই একটু আগে যেটা জানতে পারলাম, সারা বাংলাদেশে এয়ারপোর্ট গুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট কেন আমরা জানি, শেখ হাসিনা আতঙ্ক। শেখ হাসিনা যাওয়ার সময় তারা ভয় পেয়েছে, আসার সময় ভয় পেয়েছে, অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন। দীর্ঘ 1 বছরের বেশি সময় পরে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে। এই প্রথম শেখ হাসিনার চেহারা আমরা দেখতে পেলাম। শেখ হাসিনা কি বলছেন? শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন। কথা বলবো না। শেখ হাসিনা এখানে বলছেন তিনি শীঘ্রই ফিরছেন। শেখ হাসিনা ফিরবেন এবং দিল্লিতে তিনি গুরুত্বপূর্ণ একটি মিটিং করেছেন এবং সেই মিটিং থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে একদম দেখতেই পাচ্ছেন ওপর থেকে তিনি হাত নাড়ে নেড়ে বলছেন যে তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরছেন। তো শেখ হাসিনা ফিরবেন এই আতঙ্কে এই যে ইউনুস গ্যাং তাদের ঘুম হারাম হয়ে গেছে। শেখ ফরিদ ভাই, আপনার কি মনে হয় শেখ হাসিনা ফিরলে এদেরকে কি খুঁজে পাওয়া যাবে? কয়েকদিন ধরে এই যে সেফ এক্সিট, এর ওর কাছে ধর্ণা ধরা, পাপের যে পরিমাণ, অপরাধের পরিমাণ আকাশচুম্বী হয়ে গেছে। তারা আতঙ্কিত, তারা বিক্ষুব্ধ, এরা একে অন্যের বিরুদ্ধে কথা বলছে। এই জুলাই জঙ্গিদের মধ্যে যেগুলো সম্মুখে থাকা নাহিদ, সার্জিস, হাসনাত গ্যাং, এরা বলছে যে উপদেষ্টারা বিক্রি হয়ে গেছে। কেউ কেউ বলছে তারা দুর্নীতি করেছে। আবার এই ইউনুস গ্যাং এর যেগুলো চেলা বাহিনী, তাদের সদস্যগুলোকে বিভিন্ন সময় চাঁদাবাজি, আকাম কুকাম সবকিছুতেই পাওয়া যাচ্ছে। এখন তারা অনেকটা স্ক্রিনের বাইরে, মানুষের কাছ থেকে গুরুত্ব হারিয়ে ফেলেছে। তাদের কথা এখন কেউ আর রাজুতে যায় না। এবং এই যে শেখ হাসিনা ফেরার যে বার্তা, এখান থেকে আপনি কি দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশে কি হতে যাচ্ছে? আমি বহু আগেই বলেছি যে শেখ হাসিনা যেদিন, সবে তো অডিও, শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন সেদিন বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে। তাকে পৌঁছতে হবে না, তাকে দেশে আসতে হবে না, শুধু ভিডিওতে আসলেই। আজকে আমরা এক ঝলক দেখলাম, তার এক ঝলক, এবং দেখবেন সেটা কয়েক সেকেন্ড, তিনি 50-30 সেকেন্ডও না। এইটুক শোনার পরেই বাংলাদেশের বিমানে, মানে যত বিমানবন্দর আছে সবগুলোই। জি শেখ ফরিদ ভাই, আপনি এটা ঠিক করতে থাকুন, আমরা এই ভিডিওটা একটু দেখি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বলছেন তিনি ফিরে আসছেন এবং এই প্রথম তাকে ক্যামেরায় দেখা যাচ্ছে। বাংলাদেশ ত্যাগ করার পরে এই প্রথম তাকে দেখা যাচ্ছে। এবং আমি চরম শেখ হাসিনা বিরোধী একজন ব্যক্তি ছিলাম তার শাসন আমলে। তার বিভিন্ন অপশাসনের সমালোচনা করতে করতে গিয়ে তার চেহারাটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হতো। কিন্তু এখন সময়ের পরিক্রমায় বাংলাদেশের শাসন ব্যবস্থা যাদের হাতে গেছে এবং এই বদমাইশদের নির্যাতনের ফলে বাংলাদেশের মানুষকে যে শাস্তির মধ্যে এরা রেখেছে, এখন আমার কাছে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এদের তুলনায় অনেক ভালো শাসক ছিলেন। আমাদের এটা দুঃখজনক বিষয় যে আমাদের দেশে যারা শাসন করেছে বা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, তারা আমাদের উপর, আমাদের সাথে প্রতারণাই করেছে। কিন্তু ইউনুস গ্যাং এর মতো ভয়ঙ্কর নেতৃত্ব আমরা আর দেখিনি। যদিও তাকে নেতৃত্ব বলা যাবে না, দখলদার। তো সেই দখলদার ইউনুসের কাছ থেকে আমরা মুক্তি পেতে চাই। একটা অযোগ্য পুত্র, এই যে তারেক রহমান, পলাতক তারেক, মানে বাংলাদেশের প্রথম পলাতক পলিটিশিয়ান বলা যাবে তারেককে। তো সেই দুর্নীতিবাজ তারেক এবং তার চাঁদাবাজিই চলছে, আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। নেতৃত্বে তাদের যে বরাবরের মতো শূন্যতা, সেটাই দেখতে পাচ্ছি। তো শেখ ফরিদ ভাই জি, আপনি যদি একটু কন্টিনিউ করেন। যেটা বলেছিলাম আগে, যে শেখ হাসিনা যেদিন, জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা যেদিন লাইভে আসবেন, ভিডিওতে আসবেন অডিও রেখে, সেই দিনই বাংলাদেশে ভূমিকম্প শুরু হবে। আমি বলেছিলাম এক ঝলকেই দেখেন বিমানবন্দর অফ। এক ঝলকে মানে একটা শুধু তিনি 30 সেকেন্ডে কি যেন বলেছেন যে অত্যন্ত সিম্পল কথা বল, তোমরা রেডি থাকো আমি আসতেছি, এই কথাটুকু শুধু বলেছেন, এতে বিমানবন্দরে সতর্কবার্তা জারি করে দিয়েছে। নাম্বার 1, আপনি কথার ফাঁকে একটা কথা বলেছেন, তারেক রহমানকে বলেছেন যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া। প্রথম দিন পালিয়ে যাওয়াটাও কিন্তু যোগ্যতার লক্ষণ, কারণ পালিয়ে যাওয়া মানে হারা না। ভাই মাজা ভাঙার কথা মনে করেন না ভাই, বেচারা আমি দুঃখে আছি। হ্যাঁ, আসলে উনি তো দাসখত দিয়ে গেছেন। পালিয়ে গেলে আবার ফিরে আসবে। চেঙ্গিস খানের মতো, যিনি সারা দুনিয়া শাসন করেছেন, তিনিও কিন্তু পালিয়ে গিয়েছিলেন, একবার না কয়েকবার। নেপোলিয়নকে পালিয়ে যেতে হয়েছিল। পৃথিবীর বহু নেতা পালিয়ে গেছে, আবার এসে দেশ শাসন করেছে। কিন্তু
তারেক রহমান তো আসলে দাসখত দিয়ে গিয়েছিলেন, তিনি পালিয়ে যাননি। পালিয়ে যাওয়া মানেই কিন্তু পালিয়ে যাওয়া না, পালিয়ে যাওয়া মানে ওই লোকটা আবার ফিরে আসবে, যেটা চেঙ্গিস খান এসেছে, যে পৃথিবীকে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানে ভূমি শাসন করেছে সমতলে পৃথিবীতে, তিনি সবচেয়ে বেশি শাসন করেছেন। চেঙ্গিস খান কয়েকবারে পালিয়ে গেছে, পৃথিবীর বড় বড় যোদ্ধা বড় বড় বীর পালিয়ে গেছে এবং এসে আবার জিতেছে। হুমায়ুন, সম্রাট হুমায়ুন, জাহাঙ্গীর এরা পালিয়েছে আবার এসেছে, তারা বছরের পর বছর যুগের পর যুগ দেশ শাসন করেছে, এটা সমস্যা না। কিন্তু এমনকি আমাদের সুলেমানও পালাইছে। পালিয়ে গেলে যদি সে কোনো ক্ষমতা না থাকে তাহলে তো ল্যাংটা সুলেমান সবচেয়ে দুর্বল লোক হওয়ার কথা। কিন্তু আমরা দেখতেছি ল্যাংটা সুলেমানের কথায় বাংলাদেশে 3 ইঞ্চির কথায় বহু কিছু বাংলাদেশে ঘটে, তাই না? পালিয়ে যা, কিন্তু দাসখত দিয়ে গেছেন তারেক রহমান, তিনি লিখিত দিয়েছেন যে তিনি আর কোনোদিন রাজনীতি করেন। এটা কিন্তু একজন রাজনীতিকের জন্য সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় হতাশার এবং দুর্বলতার এবং আত্মহত্যার সামিল এবং লজ্জার ব্যাপার। আপনি পালিয়ে যেতে পারেন, মরে যেতে পারেন, পালিয়ে যেতে পারেন, সমস্যা না, ফিরে আসবেন। আর এই যে যেটা আমি বারবারই বলি যে সবে তো 30 সেকেন্ডের একটা ঝলক দেখিয়েছে, লাইভে নিয়মিত আসবেন। আমি বললাম তো, যেটা আগেও বলেছি এখনো বলি, আমি স্পষ্ট বলে দিয়েছি, শুধুমাত্র ভিডিওতে আসলেই বাংলাদেশে ভূমিকম্প হবে, বন্যা হবে, সয়লাভ হয়ে যাবে। আর তিনি যখন আসবেন দেখবেন যে মানুষ কাকে বলে। আপনার চ্যানেলও বলেছি, আমার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি, বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত এইবার ঠিক আছে না। আমি বলেছি তো এয়ারপোর্টে জায়গা হবে না, প্রশ্নই আসে না, রোডেও আসতে পারবে না, ত্রিপুরাতে আসুক আর বেনাপোলতে আসুক 1 মাস লাগবে ঢাকায় পৌঁছতে, জনগণ এইভাবে আটকে রাখবে, মানে ভালোবেসে আটকে রাখবে। আর যদি বিমানে আসেন এয়ারপোর্ট থেকে সোজা টঙ্গী ময়দানে যাইতে হবে, তার যে সংবর্ধনা, গণসংবর্ধনা হবে, কোনো দল মত না, গণসংবর্ধনা যাকে বলে, জনগণ তাকে সংবর্ধনা দেবে, কোনো তরুণ হবে না, কোনো তরুণ কেউ বানাবে না, দেখবেন কিরকম জমায়েত হয়। এটা তো একটা ভেলকি। 30 সেকেন্ডের কথাতেই ইউনূস সরকার কেঁপে উঠেছে, ইউনূস সরকার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, মানে কত ভয় ভয় সতর্কতা জারি করছে। কারণটা কি? কারণ যদি এত শুনেন, কমিশনার বলছে জঙ্গি নাটক, তাহলে বাংলাদেশ এখন শান্তির পায়রা বাস করে। তারপরে ইউনূস তো একেবারে সুশাসন চালাইছে, এবং ইউনূস এবং আসিফ নজরুল বলছে যে তারা 1 বছরে যা করছে শেখ হাসিনা 17 বছরে করতে পারেনি। ঠিকই বলছেন, কারণ শেখ হাসিনা কোনোদিন বিমানবন্দরে সতর্কতা জারি করে নাই, ঠিকই তো আছে। আর কোনোদিনই দারিদ্র 21.2 নামে আসে নাই। বাংলাদেশের ইতিহাসে এখন সর্বোচ্চ বাস করে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। জি শেখ ফরিদ ভাই, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সমীকরণ আপনি যদি দেখেন সবকিছুতে পিছিয়ে আছে। অর্থাৎ আপনি অর্থনীতির অবস্থা দেখবেন, আইন শৃঙ্খলা দেখবেন, আপনি পররাষ্ট্রনীতি দেখবেন, অর্জন কোনো কিছুতে নেই, সব কিছুতেই অর্জন তো নাই, অর্জন তো নাই, বরং যেগুলো ছিল সেগুলো তারা ধ্বংস করে। দেখেন ব্যাংকগুলো, স্ট্যান্ডার্ড ব্যাংকে নাকি 4-5টা ব্যাংকের নাম আমাকে একজন লেখছে, সেখানে নাকি যাদের টাকা উঠানো যায়। আমি বললাম কি বলেন, এটা স্বাধীন বাংলাদেশে সম্ভব? বলছে হ্যাঁ, 4-5টা ব্যাংকের টাকা দেয় না, আপনার ডিপোজিট আছে যেগুলো ফিক্সড ডিপোজিট করছে, টাকা দেয় না, টাকা উঠাইতে দেয় না। দেশের অবস্থা এই, অর্থনীতি এই, অথচ তারা কত লম্বা লম্বা কথা, 1000 কোটি টাকা নাকি খরচ করে আসছে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে, 160 গেছিল আর কি, 160 গিয়ে এই কাজটা করছে। আর আপনি আরেকটা জিনিস দেখেন যে এরা সব সময়, আপনি এমনি তারা বলতেছে যে 5 জন উপদেষ্টা নাকি শেখ হাসিনার সাথে যোগ দিয়েছে, তারপরে সেফ এক্সিট চাচ্ছে, কেউ বলতেছে সেফ নিবে না, বাংলাদেশেই থাকবে, কেউ বলতেছে যে মৃত্যুই তার শেষ এক্সিট। কিন্তু মৃত্যুতেও তাদের এক্সিট হবে না, কারণ তারা শিখিয়ে দিয়েছে কিভাবে কবর ভাঙতে হয়, কিভাবে কবর আগুন দিতে হয়, কিভাবে কবর থেকে লাশ তুলে পুরাতে হয়, এগুলো তারা শিখিয়েছে। সুতরাং তারা সেফ এক্সিট পাবে না। এরা তো মনে করছে এই যে কেসকি বান্দির পোলা সুলতান খাড়া, নিজেদের কত কিছু যে মনে করে, এরা একবার সংবিধান ছুঁড়ে ফেলে, একবার বঙ্গবন্ধুকে ফেলে দেয়, আরেকবার বাংলাদেশের স্বাধীনতাকে ফেলে দেয়। কি চায় না তারা, কি চায় নাই তারা, আর কি করে নাই তারা, এমন কোন কাজ। দেখেন টিভি চ্যানেল তারা নিচে, যাদের ইউটিউব চ্যানেল খোলার যোগ্যতা নাই, ইউটিউব চ্যানেল চালাইতে পারবে না, সেই টাকা নাই। মানে একজন এডিটরও যদি রাখে তাও তাকে 50,000 টাকা দিতে হবে মিনিমাম। তাহলে সে এডিটর রাখার যোগ্যতা যার নাই, সে লোক টিভি চ্যানেলের সুন্দর। মানে এই যে কোটা বিরোধী, তথাকথিত কোটা বিরোধী জুলাই সন্ত্রাসী আন্দোলনে এখন এগুলো কোটা না মেধায় পাইলো, আপনি এখন বুঝেন। আপনি ভালো করেই জানেন, আমার চেয়ে আপনি ভালো জানেন যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল চালাইতে একটা লোকের মিনিমাম 50,000 টাকা, 1 লক্ষ টাকা দরকার স্ট্যান্ডার্ড। সে জায়গায় ওই চ্যানেল সে কিভাবে চালাবে? যারা টিউশনি করে ভাত খায়, আবার একজন সাংবাদিক বসে যারা নিজেরাই সংসার চালাইতে পারে না। আর সংসার চালান তো বহুত দূরের কথা, ওরা তো নিজেদের পেট চালাইতে পারে না। বিএনপির, এটা আমার কথা না, বিএনপির যে
খালেদা জিয়ার যে চেয়ারপারসনের যে উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই লাইভ এসে আমার সামনে বলেছেন, আমার সাথে বলেছেন যে এরা চলতো মেসে থাকতো, মেসে চলতো বাসে, সেই চলতো মেসে থাকতো, মেসে চলতো বাসে, সেই লোকেরা এখন দেখেন আপনি কানাডা যায় আমেরিকা যায়ও কিন্তু আপনি স্বপ্নে দেখেন না যে টিভি চ্যানেলের মালিক হবেন, এত সহজ না, অত নাহলে আদেশের না। কিন্তু এরা দেখেন বাংলাদেশে মেসে থেকেই কেন যে আপনি কানাডা গেলেন, কি দরকার আমেরিকা যাওয়ার, থাকতেন একটু জুলাই আন্দোলনে যোগ দিতেন, দিয়ে আপনাকে টিভি চ্যানেল থাকেন, এই ইউটিউবে গিয়ে কত কথা শুনতে হয়, কি দরকার ছিল? হায় আল্লাহ ফরিদ, হায় আল্লাহ ফরিদ ভাই, হায় আল্লাহ ফরিদ, আমি যদি দেশে থাকতাম মন প্রাণ দিয়া টেলিভিশন চ্যানেল দখল করতাম। টেলিভিশন চ্যানেল দখল করা মানে আল্লাহর হৃদয়ে জয় করা, মনোযোগ দিয়ে টেলিভিশন দখল করতাম। শেখ ফরিদ, শেখ ফরিদ ভাই, হায় আল্লাহ শেখ ফরিদ, সব টেলিভিশন দখল করে ফেলতাম। হায় আল্লাহ ফরিদ ভাই, কি কাম করলাম বুঝছেন? শুনে আরেকটা আরো কিছু করতেছে এরা, দেশটারে একটা পুরো গনিমতের মাল, মানে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, এখন মনে হয় করতেছে দেশটা একটা গনিমতের মাল, যে যেভাবে মারতেছে সে সেইভাবে নিতেছে, যে যেভাবে। আপনি দেখেন এরা নিয়োগ বাতিল করছে। সর্বশেষ একটা খবর আপনি বোধহয় জানেন না, কেন নাকি জানেন? এক জামাতি হুজুর কিন্তু বলছে যদি আপনি হাত পাখা মার্কা আর দাড়িপাল্লা মার্কা ভোট না দেন তাহলে কিন্তু আপনি কাফের। এতদিন কিন্তু কাফের বলছে, মুরতাদ নাস্তিক থেকে আমাদের বলছে, আওয়ামী লীগকেও বলছে, কমিউনিটিতে বলছে, কমিউনিস্ট স্বীকার করে না, কমিউনিটিতে কিন্তু ভাই এরা জাহান্নামের টিকিট বেচুক, এদের ব্যবসাই তো এটা ভাই। এখন হাড়ি বাতিল ওয়ালা তো হাড়ি বাতিলই বেচবে, তারে বেচতে দেন। আমি একটু দর্শকের কাছে আপনার চ্যানেলের মধ্যে বলে দেই, ধানের শীষে ভোট দিলেও কিন্তু এখন কাফের হবেন। তাই ধানের শীষ আলার এই যে মৌলবী, কেমন লাগে এখন? মজা লাগে না? আচ্ছা, ওই যে বেগুন না যেন কি ধরাই দিল ওদের, ওই বেগুনে দেওয়া যাবে ভোট? হ্যাঁ হ্যাঁ, তার মানে বুঝছেন তো, মানে তার মানে ওদেরও ভোট দেওয়া যাবে না। তার মানে বেগুন, থালা বাটি, কম্বল, তারপরে কি বেগুন মার্কা, মূলা মার্কা, তারপরে কি মার্কা, আরে কি আর কি মার্কা, কিন্তু মনে থাকে না আমার। ওকে, দেখা যাক, মানে স্বয়ং আল্লাহ নেমে আসতে পারেন, দেখা যাক কি হয়। তারা যেভাবে আল্লাহরে ডাকতেছে আর যেভাবে গ্যারান্টি দিতেছে, কবে না পিনাকিরাই না বলে এটাই আমাদের আল্লাহ, তোমরা চেনো না। আচ্ছা, পবিত্র ঘোষণা করছে মুশরিক নবী। তবে একটা জিনিস কি জানেন, শেখ হাসিনা যাওয়াতে 5ই আগস্টের ক্ষমতা পতনের পরে আমরা কিন্তু অনেক স্বাধীনতা বিরোধী, কোট্টাই আলা স্বাধীনতা, ক্লিন শেভ আলা স্বাধীনতা বিরোধী চিনেছি। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের আমলে মন্দিরে যাওয়া হারাম, আর আওয়ামী লীগ না তাহলে মন্দিরে যাওয়া আরাম, এটাও আমরা জেনে নিলাম। বিএনপির কিন্তু আরেক নেতা বলছে আগামীতে শেখ হাসিনা 560টা মসজিদ বানাইছে, একটা মন্দির বানায়, বিএনপির নেতা বলছে মন্দির বানাই দিবে। আমার মনে হয় জামাতের পরে বলবে মূর্তিও বানাই দিবে। এবার আমরা একটা ভিডিও দেখি। এই ভিডিওটা একটু আপনি শেখ ফরিদ ভাই প্রথমেই বলছিলেন ল্যাংটা সুলেমানের কথা। ল্যাংটা সুলেমান সে তো মানুষকে গালাগালি করতে আর বাদ রাখে না, যাকে তাকে ট্যাগ দেয়, নাম বিকৃত করে, গালাগালি করে। তো সেই গালাগালি করতে গিয়ে আমাদের সঙ্গীত সরকার, একজন সঙ্গীত শিল্পী, তিনি বেশ চমৎকার ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের বেশ কিছু গান তিনি নির্মাণ করেছেন এবং সেগুলোর প্রশংসা পেয়েছে। তো সর্বশেষ পিনাকি তাকে গালাগালি শুরু করেছে। চলুন দেখি এবং তার গানটির কিছু অংশ শুনি। শুনুন গান। দেখেছেন না, পোলারের গান গাইতে লাইয়া লাইয়া গান গাইতে একজন পাঠিয়েছিল 32 নাম্বার ভাঙার পরে গান গাইছিল, কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে। মনে হইতেছে ওর নিজের ঘর ভাঙছে। হাসিনারও এত রাগ মনে হয় নাই। ধানমন্ডি 32 নাম্বার তোর ঘর হয় কেমনে রে? মানে মুজিবের ঘর কেমনে তোর ঘর হয়? জিন্নার ঘরকে আমার ঘর দাবি করতে পারি, আমরা সবাই জানি সেটা, কিন্তু মুজিবের ঘর কেমনে তোর ঘর হয় রে? প্রথমত তার পেটের ভিতরে আবর্জনাগুলো মুখ দিয়ে বের করেছে, তার এই বিভিন্ন বিভৎস গালিগালাজ, এটা তার পারিবারিক শিক্ষা। এই ব্যাপারে আমি কিছু বলবো না। পিঙ্কু বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালেকটিভ হিস্ট্রির অংশ নয়, জিন্না হচ্ছে তার কালেকটিভ হিস্ট্রির অংশ, যেটা হওয়ারই কথা, আমরা সবাই জানি সেটা। আর দ্বিতীয় হচ্ছে যে ধানমন্ডি 32 কি করে আমার বাড়ি হতে পারে? প্রথমত 32 নাম্বার কোনো ব্যক্তি ঠিকানা নয়, এটা মুক্তিকামী প্রতিটি মানুষের ঠিকানা। তাই শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া নয়, সমগ্র বিশ্বে যদি বাঙালি জাতি স্বাধীনতার মন্ত্রে, মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়, তার ঠিকানা হচ্ছে 32 নম্বর। তো সেই হিসাবে 32 নম্বর আমারও ঠিকানা। এই সব চেতনা ওদের শরীরে ঢুকবে না, কারণ ওদের সমগ্র শরীরে শুধু একটাই ফটো আছে, সেটা তার নিচের ফটো, যেখানে জিন্না আমার বাপ, আমি পাকসানাদের পাপ, আমি গিরগিটি গুই সাপ, আমার পিছে পাকিস্তানের ছাপ, এই কথাটা ঢুকিয়ে আঙুল দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইসব চেতনা তাদের শরীরে ঢুকবে না। আর এই পিঙ্কি যে আঙুল তুলে গুতিয়ে গুতিয়ে বাংলার বিভিন্ন মানুষের মা বাবাকে তুলে বিভৎস গালিগালাজ করে, যদি পিঙ্কি কোনোদিন বাংলায় আসে, বাংলার জনগণ তার এই আঙুলটাকে তার পশ্চাৎ দেশে প্রবেশ করাবে। তো ওই নতুন প্রজন্মের অংশমান রায় হয়েছে, ইন্ডিয়া 3 বার আব্বু ডাকতো আমাকে, তারপর নিজেরাই উস্কানি বন্ধ করতো। পিঙ্কু বলেছে ভারত দিনে 3 বার তাকে বাবা বলে ডাকবে না, মানে যার নিজের বাবার ঠিক নেই, থাক বাদ দিন।
তবে হ্যাঁ, ভারতীয়রা তার সন্তানকে ভালোবেসে বাবা বলে ডাকে, তবে আমার মনে হয় না ভারতবাসী পিঙ্কুর মতো কুসন্তান চাইবে। আর একটা কথা বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো দুঃসময়ে ভারতের এত মাথা ব্যথা কেন। 1971 সালের 1 কোটির উপরে শরণার্থীকে আশ্রয় দেওয়া, ভারতের সরাসরি যুদ্ধে যোগদান, পাকিস্তানের বিরুদ্ধে মিত্রবাহিনীর একসাথে জয়লাভ, এখানে ভারতের কি স্বার্থ? কিছুদিন আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হলো, সেখানে ভারতের ডক্টর গিয়ে চিকিৎসা দিল। প্রচণ্ড স্বার্থ ছিল বোধহয় সেখানে। যাই হোক, সে ভারতের স্বার্থে আমি নাইবা গেলাম, কিন্তু এক্ষেত্রে আমার বৃহত্তর স্বার্থ আছে। কারণ আমি চাই না কাজী নজরুল ইসলামের ধনধান্যে পুষ্পে ভরা দেশটা ধন ধান এবং পুষ্পের বদলে গোলা বারুদ আর লাশের পাহাড় পড়ে থাকুক। আমি চাই না রবীন্দ্রনাথের সোনার বাংলায় সোনার ফসলের পরিবর্তে জঙ্গি উৎপাদন হোক। সুতরাং আমার বৃহত্তর স্বার্থ আছে, আর এই স্বার্থ থেকে আমি গিয়ে যাব। জি, আমরা শুনলাম শেখ ফরিদ ভাই কি চমৎকার একটি গান নির্মাণ করেছেন সঙ্গীত সরকার, তার প্রতি স্যালিউট। এবং সবচেয়ে বড় কথা, শেখ ফরিদ ভাই নামটা এই পর্যন্ত পিঙ্কিকে যে কয়টা বিশেষণ দেওয়া হয়েছে, মানে পিঙ্কু, এই পিনাকি ভট্টাচার্য সবাইকে বিশেষণ তো নয়, গালাগালি করে বেড়ায়, মানে সরাসরি গালাগালি করে বেড়ায়, নাম বিকৃত করে। তো তার একটা নাম দেওয়া হয়েছে পিনাকি ভুট্টোবীর্য। পিনাকি ভুট্টোবীর্য সম্পর্কে আপনার এই বিশেষণটি সম্পর্কে, আপনি তো অনেক মানুষকে অনেক বিশেষণ দিলেন এই জীবনে, বলেন তো আপনি এখানে কি এই বিশেষণের উপরে কোনো বিশেষণ হইতে পারে? সাধারণ আমি আর নাম দিয়েছিলাম প্যানিক ভট্ট, তবে এই তরুণ গায়ক যে নামটা দিয়েছে একেবারে তার নামের সাথে একেবারে কামের এত সুন্দর বিশেষণ হয় না। আর এটা ডিকশনারিতে যুক্ত করা উচিত, বাংলা ডিকশনারিতে। তবে জ্বালাই দিছে, মানে কিরকম জ্বালানি চালাইছে এই গানে তারে, যে তাকে ভিডিও হয়েছে, বুঝতে পারছেন তো? এমন জ্বালান, চুত্রার পাতা, এই গান তো নয় যেন চুত্রার পাতা লেগে গেছে, ল্যাংটা চলে। মানে এখন যেটা মানাইলো এইটা দেখে তো 3 থেকে 2 বা 1 হয়ে যেতে পারে, আরো শেখ হাসিনা ফিরবে, মানে মামা মাথায় নষ্ট। শোনা এদের মাথা নষ্ট। কারণ কি জানেন, এরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে ধ্বংস করার যে পায় তারা চালিয়েছিল। তাদের দেখলো যে এত কিছু করার পরে কোনো কাজই হইল না। 14 মাসে তারা 14 লক্ষ বার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে ফেরানোর। দেখছে যে না, ওই যে সবেধন নীলমণি, ওই যে তাদের যে এগুলো আছে কুমিরের বাচ্চা, একটা 7 বার দেখায়, তাদের বাইরে কোনো লোক আনতে পারে নাই। একটা লোক, আমি আপনাকে বলি, জরিপ করে বলতেছি, একটা লোককেও তারা মুক্তিযুদ্ধ বিরোধী বানাইতে পারে, বরং উল্টা হয়েছে। বরং যারা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল, ছাত্রলীগের উপর ক্ষুব্ধ ছিল, তারাও এখন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত। আপনি বিশ্বাস করেন, আমাদের জামালপুরে, শেরপুরে আমি একটা ভিডিও কয়েকদিন আগে দেখেছি, চায়ের দোকানে একটা চা আমি দিছি, ওইখানে অনেকেই বলেছে যে এটা দেওয়াটা ঠিক হয় নাই, তার নিরাপত্তা। আরে ভাই, ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি তো কাউকে না কাউকে নিতে হবে। সে আমাকে পাঠিয়েছে, আমাকে একজন সাংবাদিক পাঠিয়েছিল, আমি সেটা ওইখানে দিয়েছি। অজপাড়া গায়ে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলার মানুষ, শোনার মানুষ আছে। এখন আপনি শোনার বলার মানুষ অনেকেই থাকে, শোনার মানুষ কিন্তু থাকে না। কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষে আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে মাসের পর মাস না, বছরের পর বছর করেছি। আপনারা জানেন আমি যতটুকু সফল হইতে পারি নাই, তার সাথে 100 গুণ বেশি কাজ করতে পারছি। এটা বুঝতেই পারিনি। মুক্তিযুদ্ধের পক্ষে কথা, বই পড়ানোর চেয়ে কথা বলাতে মুক্তিযুদ্ধের পক্ষে বেশি মানুষ টানা গেছে। গ্রামের মানুষ যারা কম, এটা বিশেষ করে আওয়ামী লীগ যাওয়ার পরে চিঙ্কু কাম, তারপর ল্যাংটা চুলেমা, জামাত, হেফাজত বা বিএনপি সহ এত চেষ্টা করলো, হয়েছে কি নাম আরো পাকি বাদির ছেলে হাদি, তারা কি জুলাই মঞ্চ, ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ যা আছে, এত চেষ্টা করার পরও দেখুন ওরাই আছে, আর কেউ নাই। ওরাই কিন্তু ঘুরে ঘুরে ওরাই, কিন্তু বরং এখন বাংলাদেশে নতুন কিছু মানুষ সৃষ্টি হয়েছে। আরেকটা ছিল না মাদারচোদ ফাহাম, আই মিন আমি তারে মাদারচোদ বলি নাই, সে তার কথায় কথায় মাদারচোদ, হ্যাঁ, সে বঙ্গবন্ধুরে মাদারচোদ বলে, সবাই মাদারচোদ বলে, মানে তার নিজের গ্লানি অন্যের উপরে, তো সে মাদারচোদ হিসেবে খ্যাত। যেমন সাউয়া হাদি, মানে সে সাউয়া ভাঙিয়ে দিতে, ওইখান থেকে সাউয়া হাদি। তো এগুলো তাদের ভাষা, আম সরি, এগুলো আসলে প্রজ্ঞা বা এগুলো কোনো কিছু ইয়ে করে না, কথা বলাটাও এদের নিয়ে খারাপ লাগে। তো আমি তাকে মানে কৃতজ্ঞতা জানাই যে ভদ্রলোক একের পর এক অসাধারণ গান এবং পিঙ্কুর লেজে আগুন লাগিয়ে দিয়েছে। এবং শেখ হাসিনা ফেরা পুরো বিষয়টা নিয়ে এখন তার তো গলায় আটকে গেছে। বর্তমানে কি করবে আমি জানি না, আগে তো এরকম করতো, ভিডিও এরকম বানাতো, এখন এরকম করবে, ক্যামেরার সামনে গিয়ে এরকম করবে, মানে তার জ্বালা আমরা শুরু করে দেখবো।